ভারত যখন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায় বা বাংলাদেশের স্বার্থ হানিকর কিছু করে, অবশ্যই আমরা ভারতের বিপক্ষে কথা বলি। জনাব খলিলুর রহমান তিনিও একজন বিদেশি নাগরিক বলে আপনাদের মানে বিএনপি থেকে দাবি তোলা হয়েছিল, তার পদত্যাগ দাবি করা হয়েছিল এবং তিনি এখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। না, আমি মনে করি না সরকার বেকায়দায় আছে। সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করে দমন করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। আমরা তার সঙ্গে কথা বলবো বাংলাদেশ ভারত সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি, জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে। জনাব সৈয়দ এমরান সালে প্রিন্স, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, শ্রোতা যারা দেখছেন, শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে ইদানিং বেশ একটা মানচিত্র গত ২-৩ দিন ধরে খুব সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তার একদিকে বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র, তার একদিকে দেখা যাচ্ছে যে বিজেপির জয় জয়কার, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয় জয়কার। তো এই মানচিত্র কি আপনার চোখে পড়েছে? নিশ্চয়ই চোখে পড়বে না কেন? আপনাদের যেরকম চোখে পড়েছে, আমাদেরও চোখে পড়বে বা পড়েছে। এটা দেখে আপনার অনুভূতি কি একজন রাজনীতিবিদ হিসেবে? না, অবশ্যই আমরা যারা রাজনীতি করি, যারা দেশ নিয়ে চিন্তা করি, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে আ পরিকল্পনা করি, দেশের রাজনীতির গতি প্রকৃতির উপর যারা আমরা নজর রাখি, তাদের তো আসলে এটা একটা উদ্বেগজনক ব্যাপার। আ আসলে রাজনীতিটা কোনো ধর্মভিত্তিক রাজনীতি হওয়া উচিত না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে এবং এখন বিজেপি সেখানে রাজ্যটি পরিচালনা করবে। তো এই যে বিজেপির যে জয় পশ্চিমবঙ্গে বাংলাদেশের একেবারে সীমান্তের সঙ্গে, এর প্রভাব বাংলাদেশের উপর কি হতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, ভারত একটি আ স্বাধীন রাষ্ট্র। ভারতের জনগণের যে রাজনৈতিক চিন্তা, সেই রাজনৈতিক চিন্তার প্রতি আমাদের বা আমার ব্যক্তিগত সম্মান বা শ্রদ্ধাবোধ আছে। তারপরেও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেহেতু ভারত, এবং তারও পার্শ্ববর্তী একেবারে নিকটতম যে রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের। তো সেখানে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত যেই বিষয়গুলো রয়েছে বা বিভিন্ন বিষয় নিয়ে যে প্রভাবের কথা আপনি বলছেন সেগুলো পরে। তো পশ্চিমবঙ্গে আসলে এই যে দীর্ঘদিন পরে বিজেপির যে উত্থান, আ সেখানকার জনগণই তো ভোট দিয়ে তার বিজেপিকে নির্বাচিত করেছে। তো সেই উত্থান যেরকম আমরা দেখেছি, এবং একই সাথেও আমরা আশা করব যে বাংলাদেশ ভারতের সাথে যে সম্পর্ক, যে বন্ধুত্ব, যেই আ আ মানে সম্প্রীতি, সেটা যেন এর মানে রাজনীতির কোনো যেন প্রভাব না পড়ে। ভারতের কিন্তু রাজনীতির যেন আমরা যেটা প্রভাব দেখতে এখানে না পাচ্ছি যে পড়ে। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানে বলা হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যম যদি আমরা দেখি, বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি দেখি, সেখানে যে এই নির্বাচনে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে। সেখানে যারা মুসলিম ভোটার রয়েছেন তাদের একটা অংশ ভোট দিতে পারেননি, কারণ তাদের ভোটার বাতিল হয়েছিল। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারাও ভোট দিতে পারেননি। এরকম কিছু পরিসংখ্যান সেখানে রয়েছে এবং পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে আ আ আমি যদি একটু বলি যে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় মুখ যিনি শুভেন্দু অধিকারী, তিনি প্রায় বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি একবার বলেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকার অবৈধ। এমনকি ২০২৫ সালের ডিসেম্বরেও তার মন্তব্য ছিল পাকিস্তানকে মানে তার ভাষায় যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকেও দিতে হবে। তিনি অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে একথা বলেছিলেন। তো আ এই যে এরকম একজন মানুষ পশ্চিমবঙ্গ শাসন করতে যাচ্ছেন, এর ফলে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের উপরে কি কোন ধরনের চাপ দেখেন? আ দেখুন, আমরাও এইটা পর্যবেক্ষণ করছি, এবং এই যে কথাগুলোর প্রতিবাদ কিন্তু আমরা দলের পক্ষ থেকেও করেছি, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকেও করা হয়েছে। এবং আমরা জানি যে রাজনীতির যে ময়দান, বিশেষ করে নির্বাচনের আগে ভারতে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুটাকে বা বাংলাদেশীদের আ ইস্যুটাকে একটা মানে ইস্যু বানিয়ে সেখানে বড় করে দেখানো হয়। যে আপনি একটু আগেই বললেন যে অনুপ্রবেশ। আমাদের জানা মতে বা আমরা বিশ্বাসও করি যে বাংলাদেশের থেকে কোনো বাংলাদেশের নাগরিক ভারতের অনুপ্রবেশ ঘটেনি। কেন বাংলাদেশের মানুষ ভারতে যাবে?
কিন্তু বাংলাদেশের সেটা তো আমরা হচ্ছে স্বাধীন দেশ, বাংলাদেশের এখানে আমরা সংখ্যালঘু খেয়ে পড়ে নির্যাতনের আছি। ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে এবং সেই সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সঙ্গে অনুপ্রবেশে একটা সম্পর্ক থাকতে পারে। বাংলাদেশের অনেক মানুষ সীমান্ত অনিয়মিত পথে পাড়ি দিয়ে বা ভারতে গিয়ে কাজ করছেন। এরকম অভিযোগ তো রয়েছে। এরকম তো নানা সময়ই দেখা যাচ্ছে যে এ ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটু উদাহরণ দেই। আমার বাড়ি এবং আপনার বাড়ি পাশাপাশি। মাঝখানে একটা দেয়াল আছে। তো সেখানে আপনার ধরেন আপনার অগোচরেই বা আমার অগোচরেই আমার বাসার কোনো মানুষ হয়তো আ পাঁচিল টপকে আপনার বাসায় গিয়ে আ বা একটা বা হয়তো আপনার বাসায় আমার লনের মধ্যে আমার ছেলে হয়তো বল খেলছে। বলটা হয়তো আপনার বাসার লনের মধ্যে গিয়ে পড়েছে। তো আপনার অগোচরে বা আপনার অনুমতি না নিয়েই হয়তো আমার ছেলে আপনার বাসায় ঢুকে বলটা নিয়ে এসছে। পথিমধ্যে আপনার বাসার যিনি গার্ড, সে আমার ছেলেকে হয়তো ধরে ফেলল যে, "তুমি কেন এখানে আ মানে আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছো?" তো এরকম ঘটনা তো ঘটতেই পারে পাশাপাশি দেশ। কিন্তু কেউ একেবারে থাকার উদ্দেশ্য নিয়ে, একেবারে পরিবার-পরিজন নিয়ে একেবারেই ভারতে আ মানে সীমানা পেরিয়ে ওই পারে বসবাসের জন্য গিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এই সীমান্ত এলাকায় মানে ২ দেশেরই ধর্মভিত্তিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ার পেছনে আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে কারণটা কি? মানে আপনার এলাকায় আ আপনি চিত্রটা কি দেখেন? আমা আমার এলাকায় এবার জামায়াতে ইসলামী জিতে নাই, স্বতন্ত্র জিতেছে। তাও সেই নির্বাচনটির মানে একটি আ মানে একটি গভীর আ ষড়যন্ত্র ছিল। আমি যে কারণে রিকাউন্টিং এর মামলাও করেছি। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো না আমাদের কিন্তু ওখানে অন্যান্য তো এলাকায় যদি জনপ্রিয়তা জামায়াতে বেড়েছে। ইসলামী কয়েকদিকে সামগ্রিকভাবে ময়মনসিংহেও হ্যাঁ, ১৫% মতো ভোট সামগ্রিকভাবে বেড়েছে। রাষ্ট্রে ১৫ গুণ ভোট বেড়েছে আমি আমি যদি আমি ভুল না এটা বলে থাকি। জি, আমি দেখেছি আপনাদের এই মানে গণনা বা সংবাদ এই মাধ্যমে এসেছে। হিসাব, সেটা যে সংবাদ মাধ্যমে এসছে। তো এটা অবশ্যই উদ্বেগজনক এবং সেখানে আ ধরেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে জামাতি ইসলামী কিংবা ওইদিকে বিজেপি, তারা এমন ইস্যু কিছু নিয়ে ওখানে জনগণকে আপনার বিভ্রান্ত করে। আ সেগুলো যেমন ধর্মের একটা ব্যাপার তো আছেই। আরেকটি হচ্ছে সীমান্তবর্তী এলাকায় ধরেন সেখানে খামোখা আপনার ধরেন কিছু ইস্যু মানে আমাদের ২ দেশের কিছু ইস্যু গুলো নিয়ে এমন কিছু কথা আসে, সেখানে আমাদের যারা জনগণ আছে তারা কিন্তু বিভ্রান্ত হয়। জনগণের পক্ষে হয়তো সবকিছু দেখা সম্ভব হয় না। তো যাই হোক, সেই কারণে এই কারণে জনগণও কিছু এবার বিভ্রান্ত হয়েছে। যেটা বিভিন্ন সময় আমাদের আ চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে, বেহেশতের টিকিট বিক্রি করছে। যে জামাতে ইসলামীকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। তো এরকম তো ইস্যু গুলো আপনার বিভিন্ন জায়গায় এসছে এবং আ বলা হয়েছে কিন্তু যে এই বিশেষ ইস্যু করে শুধু যারা সীমান্তের আ মানুষই গ্রহণ করলো, অন্যত্র গ্রহণ করল না। বিষয়টা এরকম মানে এটার কারণ কি? মানে না সীমান্তের আমি অঞ্চলের আসছি না। মানুষের মধ্যে আমি এটা বেশি? না না, আমি আসছি। তবে ওখানে ধরেন আরো কিছু আছে যে সীমান্তে কিছু তো সমস্যা আছেই। তখন ধরেন যেমন ভারত বিরোধী একটা এমন ধরনের কথাবার্তা সেখানে আনা হয়। হ্যাঁ, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। আমরা শুধু ভারতের বিপক্ষে কথা না, বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। ভারত যখন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায় বা বাংলাদেশের স্বার্থ হানিকর কিছু করে, অবশ্যই আমরা ভারতের বিপক্ষে কথা বলি। ভারতের সঙ্গে বা ভারতের যে বর্তমান সরকার, সেই সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক এখন কেমন? মানে এটা আমি এজন্য জানতে চাচ্ছি যে, আমরা যে দেখেছি যে সর্বশেষ যে ৩ টি জাতীয় নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময়ে, সেই নির্বাচনগুলোর সময় দেখা গেছে যে নির্বাচনগুলো নিয়ে নানা রকম অভিযোগ ছিল। ভোট চুরির অভিযোগ, বিরোধী দলকে সুযোগ না দেওয়ার অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার বলেছেন। তো সেই পরিস্থিতি তৈরি হয়নি এবং তখন বিএনপির তরফ থেকে একটা অভিযোগ বারবার করা হচ্ছিল যে এই যে আওয়ামী লীগ একের পর এক বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় রয়েছে তার পেছনে একটা বড় কারণ ভারতের সমর্থন, যেটা বিএনপি আপনারা পাননি লম্বা সময় ধরে। তো এখন না আপনাদের আমরা পরিস্থিতিটা আমরা কেমন? আ ১ম এ কথা বলি, আমরা কোন বহির্দেশের সমর্থন চাই না। এবং কোন বহির্দেশ আমার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে, সেটাও আমরা চাই না। তো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা বিগত দিনে এমন কিছু বিষয় দেখেছি যে ভারত আ মানে ভারতের সমর্থন নিয়ে বা আ বাংলাদেশে আওয়ামী লীগ তারা কিন্তু রাজনীতি করেছে বা একের পর এক তারা মানে নির্বাচনের নামে প্রহসন করেছে। এখানে কিন্তু ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণের যে সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে। তো তাদের কাছ থেকে আমরা এটা কিন্তু আশা করিনি। যাই হোক, আজকে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের পার্শ্ববর্তী প্রতিবেশী হচ্ছে ভারত।
আমরা ভারত তো অবশ্যই আমাদের দেশ একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে জনগণের একটা অংশগ্রহণে নির্বাচন হয়, জনগণের অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া হয়। সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা প্রতিবেশীকে তো পরিবর্তন করতে পারব না। আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ তাদের কাছ থেকে আমরা আশা করি এবং এখন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এটাকে আমরা সহযোগিতা ও মানে টানাপোড়েন এই ২ এর মিশ্রণ হিসাবে দেখা হচ্ছে আসলে। কিন্তু ঐতিহাসিক যে একটা অর্থনৈতিক, ভৌগোলিক এবং নিরাপত্তাগত কারণে ২ দেশ একে অপরের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আ হয়ে উঠেছে। সেই কারণে আমরা বলব যে আমরা অন্য কিছুকে পিছনে ফেলে আমাদের অতীতে যা কিছু ছিল আ সবকিছুকে পেছনে ফেলে আমরা নতুনভাবে এগিয়ে যেতে চাই। সুপ্রতিবেশী সুলভ আচরণ চাই। আমরা কিন্তু সেটা এখানে কি হচ্ছে? আ আপনারা আ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, দায়িত্ব নেওয়ার পরে কি আপনি দেখতে পাচ্ছেন যে সেরকম সুপ্রতিবেশী সুলভ যেটা আপনি বলেছেন সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে? আমরা আ আ দেখতে পাচ্ছি আমরা গত মাত্র ২.৫ মাস মাত্র ক্ষমতায় আমরা এসেছি। সরকার এসেছে। এই ২.৫ মাসে আমাদের মধ্যে বোঝাপড়া হচ্ছে, আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। কিন্তু দেখা মাত্র গুলি করা এবং সেখানে একটা অপবাদ তাকে দিয়ে দেওয়া যে সে গরু চুরি করতে গিয়েছিল। এই জিনিসগুলো আমরা আশা করি না। আমরা এই কিন্তু সেটা তো বিষয়গুলো এখনো অব্যাহত আছে। এখনো তো ভারতের সীমান্ত হত্যা চলছে, উম অনুপ্রবেশের ঘটনা না ঘটছে। আমরা আমরা ভারতকে আমরা জানিয়েছি এবং তারাও বলেছে এই সীমান্ত হত্যার ব্যাপারে তারা তাদের মানে সীমান্তের ব্যাপারে তাদের যে বর্ডার রক্ষী বাহিনী আছে তাদেরকে সেই মেসেজ তারা দিয়েছে। আ গত ২.৫ মাসে বোধহয় মানে খুব কমই আপনার এরকম হয়েছে। তারপরেও যেগুলো হয়েছে আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি এবং সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে ভারতকে আমরা সে ব্যাপারে সতর্কও করেছি। এই জানানোর বিষয়টা নিয়ে আসলে মাঝে, মাঝেই আলোচনা হয়েছে। আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় একটা কথা শোনা যাচ্ছিল যে তিস্তা চুক্তি বা একটা দীর্ঘ সময় ধরে আটকে ছিল এবং তখন আ আ আ মানে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হতো যে আ আ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণে তিস্তা চুক্তি করা যাচ্ছে না। তো এখন তো পশ্চিমবঙ্গ বিজেপির আ আ নিয়ন্ত্রণে, বিজেপি সেখানে জিতেছে। তো এখন কি আপনার কাছে মনে হয় যে তিস্তা চুক্তি সম্ভব হবে? তিস্তা চুক্তি এখন হবে বাংলাদেশের সঙ্গে ভারতের? আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ভারতের আ সাথে বড় যে বিষয় সেটা হচ্ছে তিস্তা। তো তিস্তা নদীর যে পানি বন্টন চুক্তি এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমরা দেখেছিলাম এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা খুবই তোড়জোড় করে বলছিল, "এই ২ মাসের মধ্যে হয়ে যাবে, এই ১ মাসের মধ্যে হয়ে যাবে। এই ভারতের প্রধানমন্ত্রী আসছেন বাংলাদেশে, তখনই আপনার চুক্তি হয়ে যাবে।" তো কিন্তু দেখেছি আমরা সেই চুক্তি কিন্তু হয়নি। আমরা ভারতের পক্ষ থেকে যেটা অফ দ্য রেকর্ড যেটা বলা হয়েছিল যে সেখানে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন আ বন ম ম তার তাদের কারণে কারণ ওই তিস্তা তো পশ্চিমবঙ্গের একটা নদী আছে। তাদের মানে সেই রাজ্যেরও আপনার একটা অনুমতি লাগবে। তারা অনুমতি দিচ্ছিল না বলেই তারা নাকি চুক্তিটা করতে পারছিল না। তো এখন তো সেই পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। এখন বিজেপি ক্ষমতায় এসছে। তো আমরা আশা করি যেহেতু পশ্চিমবঙ্গের এই ক্ষমতায় এসছে বিজেপি, ওখানে কেন্দ্রীয় সরকারেও আছে বিজেপি। এখন তো আর সেই সমস্যা থাকার কথা না। আমরা আশা করি ভারত মানে এই সুযোগে আমাদের যে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্যা আ সেটা নিয়ে অগ্রসর হবে এবং আমরা যৌথ পানি মানে আ যে কমিশন আছে আমাদের, সেখানে আলোচনার মধ্য দিয়ে আমরা এইটার ন্যায্য সমাধান আমরা অতি দ্রুত খুঁজে পাবো। সেটা আমাদের প্রত্যাশা। আপনি আশাবাদী। তো আমরা দর্শকদের কাছে একটি জরিপ করেছিলাম YouTube এ। তো সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে, প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কি? সেখানে ৭৫% দর্শকই মনে করেছেন যে হ্যাঁ, প্রভাব পড়বে। এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? আমি আমি প্রভাব বলতে এটা ভালো প্রভাবের কথা আ মানে আশা করছি। যেমন তিস্তার ব্যাপারে বা অন্যান্য অমীমাংসিত যে সমস্যা ইস্যু গুলো রয়েছে যেগুলো নিয়ে আ ভারতের নরেন্দ্র মোদীর সরকার বারবার আমাদেরকে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। তারা দিচ্ছে, দিবে। পশ্চিমবঙ্গের এই মানে অন্য দলের সরকারের কারণে সেটা হচ্ছে না। সেটা মুখে না বললেও তারা কিন্তু আকার ইঙ্গিতে সেটা তৎকালীন সময়ে তারা বুঝিয়েছে। এখন তো সেই সমস্যাটি নেই। এখন তো তাদের যে দলের কেন্দ্রীয় সরকার সেই দলই আপনার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তো আশা করি আমরা সেই সমস্যা থাকবে না। সেই প্রভাবটি আমরা বা সুপ্রভাব আশা করছি। তবে, তবে আমরা নির্বাচনের আগে আমরা যে কথাগুলো আপনিও একটু আগে আমাকে উল্লেখ করলেন, আমার সামনে উল্লেখ করলেন যে কথাগুলো
বিজেপির নেতৃবৃন্দ বাংলাদেশ সম্পর্কে বারবার উল্লেখ করেছেন, সেগুলি অত্যন্ত দুঃখজনক। এবং সেখান থেকে তারা যেন এই অবস্থান থেকে তারা যেন সরে আসে। এটা তাদের রাজনৈতিক অবস্থান কিনা আমি জানি না, বা নির্বাচনে জেতার জন্য এটা বলেছে কিনা জানি না। কিন্তু এই অবস্থানটা নেওয়া উচিত না। বিশেষ করে বাংলাদেশের মানে চরম নিকৃষ্ট যে স্বৈরাচার শেখ হাসিনা, তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন হয়েছে এবং তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাকে সেখানে আপনার বৈধ প্রধানমন্ত্রী বলা, এটা অবশ্যই বাংলাদেশের গণ অভ্যুত্থানের কে অস্বীকার করা। তো আমরা আশা করব, ভারতের সরকার তো এটা স্বীকার করেই নিয়েছে এবং তারা স্বাগত জানিয়েছে। দুই দেশে এখন সম্পর্ক উন্নয়নের জন্য তারাও চেষ্টা করছে। আমরা আশা করব তাদের যে দল, ক্ষমতাসীন দল, রাজনৈতিক দল যে বিজেপি, তারা তাদের অবস্থান স্পষ্ট করবে এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে সেটাকে মেনে নিবে, এই পরিবর্তনকে। বুঝতে পারছি। একটু জুলাই সনদ নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছে, সেই গণ অভ্যুত্থানে তো আপনাদেরও অংশগ্রহণ ছিল এবং মানে বিএনপি একটা বড় দল এবং নির্বাচনের পর বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখন এক ধরনের মানে ধারণা তৈরি হচ্ছে যে বিএনপি আসলে জুলাই সনদ চায় না। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে যে মানে যে প্রত্যাশা মানুষের মধ্যে ছিল, সেই প্রত্যাশা বিএনপি পূরণ করতে যাচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে না। তো এই যে একটা ধারণা তৈরি হচ্ছে, এই ধারণা তৈরি হওয়ার কারণ আপনার কাছে কি মনে হয়? এইটা একেবারেই অমূলক ধারণা। এই ধারণা কেন সৃষ্টি করা হবে? আমি তো দেখি না জনগণের মধ্যে এরকম কোনো ধারণা আছে। আমি বরঞ্চ দেখছি যে সেখানে আমাদের বিরোধী দল জামাত এনসিপি জোট, তারা অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবেই তারা বিষয়টিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অসত্য বক্তব্য প্রচার করছে। এবং এটাতে জনগণ কিন্তু এখানে কান দিচ্ছে না। আপনি জানেন যে এই জুলাই, আপনি নিজেও বলেছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, বিএনপি এখানে সিদ্ধান্ত নিয়ে অংশগ্রহণ করেছে এবং বিএনপির প্রায় 450-র অধিক নেতাকর্মী সেখানে আপনার নিহত হয়েছে। আমাদের যেটা আমরা এখনো সর্বশেষ ১.৫ শতাধিক সংসদেও দেখলাম যে নেতাকর্মী। নাহিদ ইসলাম যে মানে এই যে জুলাই গণ অভ্যুত্থানে তার সবচেয়ে পরিচিত যে মুখ নাহিদ ইসলাম, তিনিও বলেছেন যে বিএনপি অংশ নিয়েছে, বিএনপির সঙ্গে তিনি আন্দোলন করেছেন। কিন্তু এই জায়গাটাতে আমি একজন দর্শকের একটি প্রশ্ন যদি একটু নেই, প্রশ্ন না, তার আসলে মতামত। আমি বিএনপির ভোট দিছি, হ্যাঁ, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কিন্তু বিএনপি তো সেই ক্ষেত্রে বিট্রায়ার। এখন তো সে এটা বাস্তবায়ন করবে না, বরঞ্চ তারা নানানভাবে তালবাহানা করে। এখন তো আমার মনে হয় যে আমি আসলে বিএনপির যে ভোটটা দিয়েছি সেই ভোটটা আমার উইথড্র করা উচিত। আমি মনে করি এই যে সম্মানিত ভোটার খলিলুর রহমান, তিনিও এই জামাত এনসিপি জোটের যে বিভ্রান্তিকর যে বক্তব্য, সেই বিভ্রান্তির মধ্যে তিনি পড়েছেন। কিন্তু আমাদের এনসিপির নেতাই প্রধানমন্ত্রী কিন্তু তারেক বলেছে রহমান। যে বিএনপির সঙ্গে তিনি আমি আন্দোলন আসছি। করেছেন এবং বিএনপি পুরোপুরি আন্দোলনে ছিলেন। ওটাও কি বিভ্রান্তিকর মন্তব্য মনে না, হয় না, আপনার কাছে? না। ওই যে বিভ্রান্তিকর বক্তব্য বলছে না তারা, যে বিএনপি আপনার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, সেখান থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে। তা এই কথা বলছে না তারা, সেই কথাই যে বলছি। এই যে এটা তো বিভ্রান্তিকর, যেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতারা সংসদের বাইরে বিভিন্ন জনসভা, এবং আমরাও বিভিন্ন সময়, আমি কালকেও যেমন আমার এলাকায় একটা কর্মী সভা এটা বলে এসেছি, যে বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সংসদের সাউথ প্লাজায় যেখানে স্বাক্ষর হয়েছে জনগণের সামনে, সেখানে মানে কোটি কোটি মানুষ লাইভে দেখেছে, স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদকে বিএনপি বুকে ধারণ করে এবং সেই জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি মানে লাইনকে আমরা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং কিন্তু সেই গণভোট, যে বাস্তবায়নের গণভোটে জন্য কিন্তু বর্তমান আমরা প্রধানমন্ত্রী কাজ শুরু করেছি। জনাব তারেক রহমান, যিনি যে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন, সেই ভোট কি আপনারা ধারণ করেন? আপনি দেখুন, এটা আসছি, আমি এটা শেষ করতে দেন। তো আমরা সেই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই এবং সেইজন্য দেখেন এই সংসদেই আপনার ধরেন বলা হয়েছিল জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন যেটা করতে হবে, জুলাই সনদের সংবিধান সংশোধনের যে বিষয়টা রয়েছে, সেইজন্য আমরা একটা সর্বদলীয় একটা কমিটি করতে চাই। সেই কমিটিতে আমরা নাম চেয়েছি বিরোধী দলের কাছ থেকে। তারা দিচ্ছি করে না দিয়ে শেষে তারা বলেছে এখন তারা দিচ্ছে না, পরবর্তীতে দিবে, মানে পরবর্তী অধিবেশনে তারা দিবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন পরবর্তী অধিবেশন পর্যন্ত আপনার ঝুলে গেল। তাহলে এখন কিন্তু তারা আমি আমি তারা একটু মানে নাম না একটু সহজ দেওয়ার, করি আমি এটা আরকি। শেষ করি প্লিজ। জি। আমি একটু শেষ করি, নাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, দর্শকরা আমাকে ভুল বুঝবে তখন।
তাহলে জুলাই সনদ আপনার তারা যদি নামটা দিয়ে দিত, এতদিনে কিন্তু সেই মানে কমিটি বৈঠকে বসে অনেক অগ্রগতি কিন্তু সাধিত হতো। কিন্তু এখন তারা আগামী সংসদ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা ঝুলিয়ে রেখে এখন আবার রাজপথে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য দাবিতে আপনার আন্দোলনের কর্মসূচি দিচ্ছে। এটি কি তাদের দ্বিচারিতা নয়? এটা কি তাদের ডাবল স্ট্যান্ডার্ড এখানে রাজনীতি দুটো নয়? বিষয়, একটা হচ্ছে বিএনপি জুলাই জি। আমি বলি বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই। বিএনপি জুলাই সনদকে আলিঙ্গন করে কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে আমি মনে করছি এখন জামাত এবং এনসিপি জোট তারাই আন্তরিক নয়। এই কারণেই আমি এই কথাগুলো বললাম। আর আপনি বলেছেন তারেক রহমান যে হানা ভোটে হার ভোট দিত, হ্যাঁ আমরা তো হা ভোট দিয়েছি, কিন্তু আমরা তো এখনো আমরা এই গণরায় মানে গণভোটের রায়কে আমরা প্রত্যাখ্যান করছি, এই কথা তো আমরা কখনোই বলি নাই। আমরা এগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছি এবং সেটা তো আমাদের পক্ষ থেকে সংসদে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যেই বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামের প্রেসিডেন্সিয়াল যে আদেশটি জারি করা হয়েছিল সেটা একেবারেই দেশবাসীর সাথে তো বটেই, বিএনপির সাথেও প্রতারণা করা হয়েছিল। তিনি এরকম কোন আদেশ সর্বশেষ অধিবেশনে তো একথাও বলেছেন যে মানে জুলাই সনদ আপনারা স্বাক্ষর করেছেন এজন্য যে নির্বাচন যাতে পিছিয়ে না যায়, এই দুশ্চিন্তা আমি থেকে আসছি। আপনাদের এটা করতে হয়েছে। আপনি 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 বক্তব্যগুলোকে খণ্ড খণ্ড ভাবে যদি দেখেন তাহলে ভুল ব্যাখ্যা হবে। সামগ্রিকভাবে দেখতে হবে। যখন আপনার ঐকমত্য কমিশনে বসে আমরা সকলে অনেক মানে মিটিং করে একটা জুলাই সনদ তৈরি করলাম। সেখানে আমরাও দলীয়ভাবে অনেক বিষয়ে একমত ছিলাম না। কিন্তু বৃহত্তর স্বার্থে সকলকে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অনেক ছাড় দিয়েছি। কিন্তু আমাদের বিপরীত পক্ষ থেকে কোনো ছাড় দিতে আমরা দেখি নাই। তো সেই ছাড় দিয়ে জুলাই সনদটা বাস্তবায়ন হলো, প্রণয়ন হলো, সেটা আমরা স্বাক্ষরও করলাম। এখন সেই স্বাক্ষর করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আগেও স্বাক্ষরের আগেও বলেছেন, পরেও বলেছেন যে যেসব বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সেগুলো জুলাই সনদে স্বাক্ষর করে সেটা আমরা বাস্তবায়ন করব। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট গুলো নিয়ে যার যার রাজনৈতিক দল নির্বাচনে জনগণের কাছে যাবে, জনগণ যে দলকে ভোট দিবে তারা তাদের সেই ওইখানে জুলাই সনদে তারা যেগুলো আরো কিছু ঢোকাতে চেয়েছিল, বাস্তবায়ন করতে চায়, সেগুলো তারা বাস্তবায়ন করবে। আমরা তো ওই জায়গাতেই ছিলাম। আমরা গণভোটও তো আমরা বলেছিলাম যে প্রয়োজন ছিল না, কিন্তু যখন জামাত এনসিপি তারা বলল গণভোট ছাড়া আপনার তারা নির্বাচনে আসবে না, তখন নির্বাচনকে পেছানোর জন্য বা নির্বাচনকে নিয়ে একটা ষড়যন্ত্র সরকারের ভিতরেও ছিল, সরকারের বাইরেও ছিল। তখন আমরা সেজন্য আমরা বলেছিলাম ঠিক আছে গণভোট আমরা রাজি আছি, কিন্তু কোনটা নিয়ে গণভোট হবে? জুলাই আমরা তো মনে করেছিলাম জুলাই সনদ নিয়ে গণভোট হবে, কিন্তু সেখানে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ নামে বা আদেশ নামে যেটা করা হলো সেখানে এমন এমন বিষয় সেখানে আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটার সাথে বিএনপির আপনার নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু তখন যদি আমরা এটা না মানতাম, এই এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এই এই যে আদেশ যেটা দেওয়া হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা ছিল একটা ষড়যন্ত্রমূলক, নির্বাচনে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু বলতো নির্বাচনে সেই এটা তো একটা পরিবেশ নাই। বিপরীত বক্তব্য আছে, মানে যে কথাটা আপনি বলছেন যে যখন গণভোটের প্রশ্নটি যখন এসেছে এবং গণভোটে তো আপনি জানেন যে মানে বিএনপি এর যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেই বিষয়গুলো নিয়েই গণভোটটা করা হয়েছে। মূলত মানে মোটা দাগে বললে যদি আমরা সেটা বলি, আমি যদি একেবারে উল্লেখ করে দিই আপনার যে প্রশ্নগুলো ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কিভাবে হবে, উচ্চকক্ষ গঠন পদ্ধতি ও ক্ষমতা, সংবিধান সংশোধন পদ্ধতি। তো এটা যখন গণভোটে গেল এবং আপনি যদি তখন বিএনপি মনে করতেন যে এই গণভোটে না ভোট দেওয়াটা উচিত, আপনি তো সেটা বলতে পারতেন, মানে সেক্ষেত্রে নির্বাচন পেছানোর বিষয় তো না আসে না। আমরা সেক্ষেত্রে বরং আপনি আমরা তো পরিষ্কার না ম্যান্ডেট না নিতে পারতেন এবং সেই ম্যান্ডেটে আপনি বলতেন যে আমরা এটার বিরুদ্ধে আমরা না না ভোট না আমরা দিতে উৎসাহ আমরা তো দিচ্ছি। এখনো কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তিনি আমরা কিন্তু বলেছেন একটু হ্যাঁ ভোট দেওয়ার জন্য। জি, আপনি আমরা বলুন। আপনি আমার কথাটা আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আমি আবারও একটু বলি যে আমরা এই গণভোটের বিপক্ষে ছিলাম না। কিন্তু গণভোটের যে বিষয়গুলো এখানে আনা হয়েছে সব একত্রিত হবে। এই ৪ টা বিষয়কে যদি ক, খ, গ, ঘ দিয়ে বলা হতো গণভোটে, কোনটা হা কোনটা না দিবেন জনগণ। তাহলে জনগণ কিন্তু ওখানে বুঝতে পারত, যেমন এখানে আমরা কিন্তু অধিকাংশের সাথে একমত ছিলাম। কিন্তু ৪ টাকে এক করে যখন দেওয়া হলো এটা একটা ষড়যন্ত্র ছিল। তারপরেও আমরা হা ভোটে ভোট দেওয়ার জন্য বলেছি, আমরা নিজেরাও হা ভোটে ভোট দিয়েছি। এবং হা ভোট আমিও নিজে জয়যুক্ত বলছি হয়েছে, এখন আমিও আপনারা এগুলো করতে যাচ্ছেন না কারণ নোট অফ আমরা ডিসেন্ট। না কেন করতে যাচ্ছি না? এটা আপনাদের ভুল ধারণা। আপনিও তো বিরোধী দলের তো বিভ্রান্তির এটাই মধ্যে দাবি। পড়েছেন।
মানে আমি বিরোধী দেখছি দলও তো এটাই দাবি বিরোধী করছে, এই কারণে তারা না, আন্দোলনে না, যাচ্ছে। তারা আপনাদের যে না, কমিটি, সেই না, কমিটিতে এইটা যাচ্ছে না। এইটা এই যে ধারণা, এটা তো ভুল ধারণা এবং আপনিও বিভ্রান্তির মধ্যে পড়েছেন। আমরা এখনো এই যে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করি নাই। আমরা বলি নাই যে গণভোটের রায় আমরা মানব না। আমরা বলেছি যে হ্যাঁ, এগুলি নিয়ে আসেন, আমরা আলোচনা করতে হবে। এখনই আজকেই এটা আপনাকে আপনি কি ফুল স্টপ দিয়ে দিতে পারবেন? সিদ্ধান্ত দিয়ে দিতে পারবেন? এত বড় একটা সিদ্ধান্ত? আপনি ফুল স্টপ দিয়ে দিতে পারবেন? এটা ১ম এ কথা ছিল যে ২ বছর ধরে এটা বাস্তবায়ন হবে। তখন জামাত, এনসিপি বলেছিল যে না, এটা ১ম অধিবেশনে বাস্তবায়ন করতে হবে। এটা একেবারেই ছিল অমূলক এবং এটা মানে অবিশ্বাস্য ব্যাপার যে একই ১ম অধিবেশনেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। এগুলো নিয়ে আরো আলোচনা হবে। খুঁটিনাটি দেখে সংবিধান সংশোধনের ব্যাপার এগুলো বা রাষ্ট্রের একটা মৌলিক চরিত্রের যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে বিষয়গুলো রয়েছে, এগুলি আরো আলোচনা করে এগুলো কিন্তু আপনাকে এগোতে হবে। তো তখন তারা বলল না, ২ বছর হবে না, ১ম অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা বলেছিলাম যে না, এটার জন্য কোনো টাইম লিমিট দিয়ে দেওয়া যাবে না। সম্ভব হলে ৬ মাসের মধ্যে, না হলে ১ বছরের মধ্যে, না হলে ২ বছরের মধ্যে বাস্তবায়ন হবে। কিন্তু তারা এই যে হাত পা বেঁধে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো, যেখানে এই যে ঐক্যমত্য কমিশনে আপনার বিদেশ থেকে লোক নিয়ে এসে আপনার সেখানে তারা এমন এমন বিষয় আনলো যে বাংলাদেশের রাজনীতি মনে হয় তারাই নিয়ন্ত্রক শক্তি। কিন্তু মানে আপনার আমরা বিএনপির বোধহয় তরফ বাংলাদেশের থেকেই কিন্তু রাজনীতি একসময় বুঝি না, অভিযোগ করা জানি না। হয়েছিল যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, তিনিও একজন বিদেশি নাগরিক বলে আপনাদের মানে বিএনপি থেকেই দাবি তোলা হয়েছিল, তার পদত্যাগ দাবি করা হয়েছিল এবং তিনি এখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে বিদেশ থেকে লোক না আনার বিষয়টা এটা আপনারা বলছেন, এটা কি আপনাদের না, না, মানে পছন্দের আমি বিষয়? যে আপনাদের সঙ্গে আছে সে ভালো, যে নাই সে অন্য? না, বিদেশ থেকে যারা এসছিলেন তারা সবাই যে খারাপ তা না। হ্যাঁ, খলিলুর রহমান সাহেবের পদত্যাগ আমরা দাবি করেছিলাম। অস্বীকার করব না। লিখিতভাবে দাবি করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা তার যে কার্যক্রম আমরা দেখেছি যে হ্যাঁ, আমরা বাইরে থেকে হয়তো অনেক কিছুই জানতাম না। ওই যে কার্যক্রমগুলো সম্পর্কে বাইরের থেকে আমরা অনেক কিছু বুঝি। যখন আমরা গভীরে গিয়ে জানার চেষ্টা করেছি বা জেনেছি, তখন কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সরে এসেছি। আমরা কিন্তু পরবর্তীতে তার পদত্যাগ আর দাবি করি নাই। এবং একই সাথে তো আমরা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেছিলাম। সে আসিফ মাহমুদ কি পদত্যাগ করেছেন? করেছে তো, তিনি তো করলেন কখন? নির্বাচনের আগে নির্বাচনের পদত্যাগ ঠিক করেছেন, কিন্তু খলিলুর রহমান কিন্তু করেননি। আমি আসছি, আমি আসছি। খলিলুর রহমান তো বিএনপিতে জয়েন করেন নাই। খলিলুর রহমান কিন্তু বিএনপিতে জয়েন করেন কিন্তু নাই। তিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এখন, বিএনপি সরকারের। হ্যাঁ, থাকতেই পারে। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের দিকে তাকান। সেখানে ডক্টর ফসিউদ্দিন মাহতাব সহ আরো যারা এমনকি প্রফেসর শামসুল হক, তারা কিন্তু আপনার বিএনপিতে জয়েন করে নাই। কিন্তু কিন্তু এখানে বিএনপি আপনি দেখছেন গভর্নমেন্টের না যে তারা একটা মন্ত্রী স্বার্থের ছিলেন। সংঘাত হচ্ছে, যে একজন নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে ছিলেন এবং তিনি তারপরেই আপনার বিএনপি সরকারে আবার পররাষ্ট্র মন্ত্রী হলেন। পররাষ্ট্রমন্ত্রী তো খুবই আপনার গুরুত্বপূর্ণ একটি পদ। এইটা আমি বলি, এইটা নিয়ে তখন অনেক বিষয় ছিল। তখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে যে সেখানে কোথাও লেখা নাই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় লেখা ছিল। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার ইয়েতে ছিল না, সংবিধানে নাই। এটা তো মানে কি বলে, সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে এটা করা হয়েছে। তো এখানে আ মানে ওইখানকার উপদেষ্টা যে পরবর্তীতে মন্ত্রী হতে পারবে না, এই কথা তো লেখা ছিল না। উনি তো দলে জয়েন করেনি। আর আসিফ মাহমুদ তো সেখানে ক্যাবিনেটে উপদেষ্টা থাকা অবস্থায় এনসিপি কে আপনার সহায়তা করার জন্য কি না করেছে, যা তা করেছে। এটা তো একটা অভিযোগ যেটা খলিলুর রহমানের পরবর্তীতে বিরুদ্ধেও উঠছে এখন, যে আমি তিনিও নিশ্চয়ই আমি আমি বিএনপিকে অনেক আসছি আমি সহায়তা আসছি করেছেন উনি তিনি যখন পদত্যাগ করার নিরাপত্তা আগেই উপদেষ্টা ছিলেন। পদত্যাগ করা আসিফ মাহমুদ তো পদত্যাগ করার আগেই আপনার পতাকাবাহী গাড়ি নিয়ে বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেবের বাসায় যে ঘন্টার পর ঘন্টা বসেছিল বিএনপিতে জয়েন করার জন্য, বিএনপি থেকে ঢাকা ১০ আসনে নির্বাচন করার জন্য। তা তো আপনারা নেননি কেন তাকে? আমরা তো তাকে নেইনি। না নেয়ার কারণ কি? নেইনি অনেক কারণ আছে, যে কারণগুলো আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। দলের পক্ষ থেকে যখন সুযোগ আসবে তখন বলা হবে, সেটা আনুষ্ঠানিকভাবে বলা হবে। একজন দর্শকের একটি প্রশ্ন আমি যদি নেই। বিএনপির পোলাপানে বিভিন্ন জায়গায় জমি দখল করতেছে, এরপর কেলা পুড়াইতেছে, কেলাপের নাম দিয়ে দোকানের সিস্টেম করতেছে, তারপরে জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে বিএনপির পোলাপানে। এটা নিয়ে বিএনপির সরকার কি উদ্যোগ নিচ্ছে? আপনি দেখুন, আমাদের যে বাংলাদেশের রাজনীতিকে মানে দুর্বৃত্তায়িত যে রাজনীতি, সেই রাজনীতিকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ এই চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি করে এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, বিশেষ করে তৃণমূলে, যে ক্ষমতাসীন দল মানেই বোধহয়
অবৈধ পথে টাকা উপায়ের একটা মেশিন বা একটা পথ বা একটা প্ল্যাটফর্ম। কিন্তু ওই জায়গা থেকে আমরা রাজনীতিকে বের করে নিয়ে আসতে চাই। হ্যাঁ, আমাদের দু চারজন যে এরকম করছে না বা করে নাই তা আমি কিন্তু অস্বীকার করব না, কিন্তু যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে সেই অভিযোগ পাওয়া মাত্রই দলের থেকে তাকে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হচ্ছেই, এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে তাকে গ্রেফতার করার জন্য। কিন্তু আমরা তো এটাও দেখছি যে এত কিছুর পরও যে এই যে অন্তর্বর্তী সরকারের সময় কোট আনকোট মব সন্ত্রাস একটা বেশ প্রচলিত একটা ধারা মানে চলছিল, সেটা অব্যাহত রয়েছে আপনাদের এই সময়ে গত ২.৫ মাস ধরে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোথায় যে তিনি ওই যে কোথায় কয়েকদিন আগেই তো ঘটছে, এই যে আপনার শাহবাগে ঘটছে, তারপরও নানা জায়গায় শাহবাগের এটাকে পদত্যাগের মব ঘটনা সন্ত্রাস ঘটানো বলা হচ্ছে। যাবে না। মব বলতে কি বুঝাচ্ছেন? মব সন্ত্রাস শাহবাগে যে এই জিনিসটা হয়েছে, আপনারা জানেন যে এই যে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে একটা বাহিনী গড়ে উঠেছে যাকে বট বাহিনী বলা হয়। তারা এমন ভাবে আপনার ধরেন রাজনৈতিক নেতৃত্ব তো বটে, তাদের পরিবারকে নিয়ে যেভাবে আপনার মানে এআই দিয়ে আপনার সেখানে ছবি ফটো কাট করে সেখানে এমন ভাবে কিছু করা হচ্ছে যেটা নিয়ে মানুষ তো এখানে আপনার মানে উত্তেজিত হতেই পারে। সেখানে কিন্তু যারা ওখানে ছিল সেটাকে তারা ছাত্র যদি মব দলের বলেন, প্রথমত। আর দ্বিতীয়ত আমি যেই বলি যেই আমাকে স্ক্রিনশটের কথা আপনি বলছেন, সেটা কিন্তু ফ্যাক্ট চেকাররা অলরেডি বলেছে হ্যাঁ, যে এটা আসলে একটা ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছিল, যেটা আসলে যাদের ভুয়া বিরুদ্ধে অভিযোগ হলেও তারা করেনি। যদি ভুয়া হয়েও থাকে সেটা তো ওই জামাত শিবিরের ছেলেদের আপনার ফেসবুক থেকে পাওয়া গেছে। আমি না, কিন্তু তারপরে সেটা আমি তো ভুয়া, এটাকে সেটাই তো বলছে এটাকে ফ্যাক্ট আমি চেকার সমর্থন বিভিন্ন করি না। সংগঠন। আমি এটাকে আমি এটাকে সমর্থন করছি না। কিন্তু যাই ঘটেছে, এই যে কি বলে এই মব কালচারটা কখন আসলো? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এসছে। কারা করেছে? এই যে আজকে বিরোধী দলে যারা আছে তারাই তো, তাদের নেতৃত্বে তো ওই মব সন্ত্রাসটা হয়েছে। এবং এটাকে সেটা অস্বীকার এখনো করা যাবে? অব্যাহত আছে। তা এখন সেটা এখানে অনেক কমিয়ে আনা হয়েছে। এই যে বললাম না, সংক্রমিত হয়েছে। এই সংক্রমণের হাত থেকে আমরা আমাদের দলকে সরিয়ে এনেছি এবং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন এটা আমাদের দলের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য। তো সে কারণে আমরা এখান থেকে সরিয়ে আনার চেষ্টা করছি, এবং এই মব সন্ত্রাসে আমরা বিশ্বাসও করি না, আমরা এটা করব না। যারাই করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তবে তবে এই যে বট বাহিনী বা অন্যান্য বাহিনী তারা যে আজকে মানুষের চরিত্র হননের জন্য এই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে কাজগুলো করছে, একটা ফেক নিউজ বিদেশে বসে করা হচ্ছে, নিউজ করা হচ্ছে ইউটিউবে বিভিন্ন, এগুলো কিন্তু বন্ধ করা উচিত। এগুলো যদি বন্ধ না করেন তাহলে এখানে প্রতিহিংসার রাজনীতি অব্যাহত থাকবে, উস্কানির রাজনীতি অব্যাহত থাকবে। এই সুযোগে বাংলাদেশে উগ্রবাদের কিন্তু আপনার অবস্থান তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু নিশ্চয়ই আপনার কাছে আপনি কি মনে হয় না কেউ যে কামনা সবকিছু করি না। মিলিয়ে মানে বিএনপি সরকার কি একটু বেকায়দায় আছে মনে হয়? যে একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, কোনো জ্বালানি তেলের মূল্য বাড়ছে, হামে শিশু মারা যাচ্ছে একের পর এক প্রতিদিন, মানে ডজনের উপরে শিশু মারা যাচ্ছে হামে, তারপরে খুনাখুনি অব্যাহত রয়েছে। তো সবকিছু মিলিয়ে কি আপনার কাছে কি মনে হয় যে আসলে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে যে আপনার সরকার, আপনার দল যে সরকারে, সেটি আসলে একটু বেকায়দাতেই আছে এখন? না, আমি মনে করি না সরকার বেকায়দায় আছে। সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করে দমন করার চেষ্টা করছে। আপনাকে আরেকটা বললেন অসংখ্য ধন্যবাদ জ্বালানি ডয়চে তেলের ভেলেকে ব্যাপার। এই সাক্ষাৎকার দেয়ায়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম শেষ করে দিলেন? বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সঙ্গে। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না। এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে অনেক তথ্য রয়েছে, অনেক সাক্ষাৎকার রয়েছে। সেগুলো দেখুন এবং আপনার মতামত আমাদেরকে জানান।